নমস্কার। গঙ্গার আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বে রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে অর্জুন তো ওই কনস্টেবলকে ধরেছে, এবার মৃন্ময়কে ডেকেছে আর মৃন্ময়কে বলছে যে জামাই আদর করে কেন আমার অফিসের মধ্যে বসিয়ে রেখেছে, ওকে ওকে নিয়ে যাও, এক্ষুনি লকআপে ভরো। এগুলো তো আমি কিছু করিনি বলতে আছে, তো মৃন্ময় ওকে লকআপে ভরে দেয় আর কি। আর এদিকে দেখা যাচ্ছে যে গঙ্গা খুব করে আয়না দেখছে আর খুব চেষ্টা করছে যে নিজের গালে নিজেই চুমু দেওয়ার, এরকম ব্যাপার। বলছে ইস, গালটাতে যদি চুমু খেতে পারতাম, মানে এরমভাবে বলছে আর কি, যে ওর স্যার ওকে থাপ্পড় মেরেছে বলে কথা, তারপর ওকে ওরকমভাবে জড়িয়ে ধরলো, মানে ও আর ব্যাপারগুলো নিতে পারছে না, এরকম খুব আনন্দ হচ্ছে। বলছে যে এরকম চর যদি আমি স্যার যদি রোজ মারেন তো খুব ভালো। এই বলে ও মানে বুঝতেই পেরেছে যে স্যারের মনে কিছু না থাকলে তো এরকমটা করতো না, তো নিশ্চয়ই ওর স্যারও ওকে ভালোবেসে ফেলছে। এই আনন্দে ও একদম ঘরের মধ্যে নাচতে শুরু করেছে। আর ওদিকে অর্জুন আসছে গঙ্গার কাছে, বলছে যে মেয়েটাকে অতজনের সামনে চর মারাটা ঠিক হলো না, ওর মনে খুব খারাপ লেগেছে। এই বলে যাই, ওকে একটু সরি বলে আসি, এই বলে ঘরে যাচ্ছে। আর ঘরে গিয়ে দেখে যে মেয়ে আনন্দে নাচছে। তো অর্জুন তো বুঝতে পেরেছে যে নিশ্চয়ই আমি এমন কিছু একটা করেছি যার জন্য ওর মনের এক্সপেকটেশনটা বেড়ে গেছে, হয়তো আমি তার জন্য দায়ী। এটা মোটেও ঠিক হচ্ছে না, কারণ আমি তো গঙ্গাকে ভালোবাসি না। এই বলে ও কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে দেখতে দেখতে ওখান থেকে চলে আসে। দিয়ে আস্তে আস্তেই তার বড়দা ভাইয়ের সাথে ধাক্কা লাগে। তো বলছে যে আমি যে কি করব, আমার কিচ্ছু ভালো লাগছে না। তোর বড়দা ভাই ওকে একদিকে নিয়ে আসে, বলছে যে কি হয়েছে। বলছে যে আম, কাউকে দেখেছিস কখনো যে চর খেয়ে আনন্দে নাচতে শুরু করে? তো এটা শুনে তো বলছে কে, গ্যাঞ্জেস? তো এই নিয়ে তো উদয়ন হাসতে শুরু করেছে। তো বলছে যে আসলে তুই চটটা মেরেছিলিস ঠিকই সবার সামনে, আর চটটা বেশ কড়াভাবে মেরেছিলি, তবে তার ওষুধও তো তুই সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছিস। তুই কারো মানে সাত পাঁচ বিচার না করে তুই যেভাবে জড়িয়ে ধরেছিলিস গঙ্গাকে, তো তোদের প্রেমটা পুরো বেরিয়ে এসেছিলো, এরকম একটা বলছে আর কি। তখন অর্জুন বলছে কেন এরকম কথা বলছিস তোরা, তোরা তো জানিস ভালো করে যে আমি গঙ্গাকে ভালোবাসি না, কারণ আমি এমনি দোটানার মধ্যে ভুগছি, একটা কনফিউশনও বলবো না, আমি আপসেট আছি অ্যাকচুয়ালি, মানে কি হচ্ছে আমার সাথে কিছু বুঝে পাচ্ছি না। তো উদয়ন তো হাসছে, বলছে বুঝতে পারছি, মানে ভালোবাসাটা তুই বুঝতে পারছিস না, এটাই হচ্ছে। বলে কিসের ভালোবাসা, তুই তো জানিস তুই মায়ের চিঠিটার কথা কেন ভুলে যাচ্ছিস, ওদিকে অহনার তাহলে কি হবে? তো এই বলে দোটানার মধ্যে পড়ে গেছে অর্জুন। বলছে না, আমাকে এক্ষুনি অহনার সাথে গিয়ে কথা বলতে হবে। বলে এখন এত রাত্রে, কালকে যাস? বলে না, আমাকে এক্ষুনি যেতে হবে। এই বলে অর্জুন কিন্তু সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে। তার আগেও অবশ্য অর্জুন আরও কিছু কথাবার্তা বলে, বলছে যে দেখ, আমি ওর দায়িত্ব নিতে চেয়েছি, সব রকমের আমি চেষ্টা করেছি সেটা পালন করার, এমনকি ওকে নিজের পায়ে দাঁড় করানোর, কিন্তু সব কিছু ঠিক ছিল। প্রবলেমটা শুরু হলো যখন ও আমাকে ভালোবেসে ফেললো। তো উদয়ন বলছে দেখ, এটা তো ওর হাতে নেই, তাই না? ও এখন ভালোবেসে ফেলেছে, ও তো কোনো অপরাধ করেনি, তাই না বল? তো অর্জুন তখন একটু ভাবুক হয়ে যায়। অর্জুন বলছে জানিস তো, যখন ও বোমটা হাতে নিয়ে দৌড়চ্ছিল না, একটা সময়ের জন্য আমার যেন চারপাশটা একদম অন্ধকার হয়ে গেছিলো, জানিস, একদম অন্ধকার, যেন আমার কিচ্ছু ভালো লাগছিল না, আমি নিজের মধ্যে ছিলাম না। তো উদয়ন তো বুঝতেই পেরেছে যে ওর মনে ভালোবাসা ঝলক দিতে শুরু করে দিয়েছে অলরেডি, কিন্তু মানে ওই একটা চিঠি ওর মাথাটাকে কনফিউজ করে রেখেছে, এটা হচ্ছে ব্যাপার। যদি সেটার কনফিউশন না থাকতো, তাহলে অর্জুন তার মায়ের বলা হয়তো আসল কথাগুলো, যেটা ওর মা ওকে বোঝাতে চেয়েছে, হয়তো বুঝতে পারতো, তখন হয়তো গঙ্গার প্রতি ওর ফিলিংসটা খুলে আসতো। তো সেসবও হয়তো আমরা আগামীকালকে দেখতে পাবো, একটু ধৈর্য ধরার অপেক্ষা। চলো এবার দেখি আগে কি হয়েছে। তো অর্জুন তো বেরিয়ে পড়লো অহনার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর ওদিকে অহনার বাড়িতে কে বসে আছে? মেঘনাথ। তো মেঘনাথ আর অহনা কথা চলছে। তো মেঘনাথ অহনাকে বুঝিয়েছে, দেখো ওর বিবেক দংশন হবে, ও ঠিক তোমার কাছে দৌড়ে আসবে, ছুটে আসবে। অহনা বলছে কই, ওর নাকি খুব বিবেক দংশন হবে, ছুটে আসা তো দূরের কথা, একটা ফোন পর্যন্ত করলো না। অহনা বলছে আমি মাঝখান থেকে বোকা হচ্ছি, জানো তো, গঙ্গা আমাকে হারিয়েই যাচ্ছে। বলছে দেখো না অর্জুনকে একটু দেখো না, ও আমার বাড়ি আসছে কিনা। তখন মেঘনাথ বলছে সত্যি তুমি পারোও বটে, দেখছি আসছে কিনা। তারপর এক কাজ করো, মিডিয়া প্রেসকেও ডেকে নিও, ফ্রিতে পাবলিসিটি হয়ে যাবে তোমাদের, তাই না? তো সত্যি কিছু বলার নেই আমার, এরভাবে বলছে। আর তখনই দরজা নক করছে, আসতে পারি ভেতরে? তো মেঘনাথ তো ছুটে দৌড়ে দৌড়ে ঢুকে গেছে, অর্জুন এসছে করে। তো এবার অর্জুন এসছে, আশেপাশটা খুব ভালো করে দেখছে, বলছে কি ব্যাপার, কেউ কি ছিল এখানে? খুব মেঘনাথ যেদিকে গিয়ে লুকিয়েছে সেদিকটাতে গিয়ে দেখছে। অহনা বলছে আরে ওদিকে কোথায় যাচ্ছ, কেউ নেই, দেখো কাউকে দেখতে পাচ্ছ ঘরে? আরে বাবা, ওই যে ফোনটা রাখা আছে, আমি ফোনে লাউড স্পিকারে কথা বলছিলাম একজনের সাথে, সেটাই তুমি শুনতে পেয়েছো। বলছে কি ব্যাপার, তুমি এখানে এসেছো হঠাৎ? তো বলছে যে না, আসলে টিভিতে যেটা দেখাচ্ছিল, তো আমি ভাবলাম হচ্ছে ও আচ্ছা। তো বলছে না, তুমি কিছু রিয়াক্ট করলে না, বলে করা উচিত ছিল বুঝি। আসলে কি বলো তো অর্জুন, তুমি তো আমাকে ঠিক কতটা পছন্দ করছো না, বিরক্তি বোধ করছো, তাই আর এইসব বলে আর কি হবে। এবার অহনা একদম মোক্ষম জায়গায় তীর মেরেছে, বলছে যে তোমার বিবেক দর্শন হচ্ছে অর্জুন, বিবেক দংশন হচ্ছে। তো এক কাজ করো, গঙ্গাকে আজ রাতেই গিয়ে ডিভোর্সের কথাটা বলে দাও, তাহলে দেখবে বিবেক দংশন থেকে তুমি মুক্তি পাবে। বলছে আমারও জানো তো আর ভাল লাগছে না অর্জুন, এভাবে পারছি না। আর এই বলে অর্জুনকে জড়িয়ে ধরেছে, আর অর্জুনের তো সে ব্যাপারটা ভালো লাগছে না।
গঙ্গাকে কাছে আনলে অর্জুনের খারাপ লাগে না, কিন্তু অহনাকে কাছে নিয়ে মোটেও ভালো লাগছে না। মানে অর্জুন অহনাকে টাচ পর্যন্ত করে না, ও দূরে সরে যায়। অর্জুন বলছে যে ঠিক আছে, মানে বলতে পারছে না অর্জুন কথাটা, আমি আজকে রাতে গিয়ে গঙ্গাকে বলে দিচ্ছি, ঠিক আছে, এ বলে বেরিয়ে পড়ে সঙ্গে সঙ্গে, টাইম ওয়েস্ট করে না ওর বাড়িতে। এক কথায় হচ্ছে ওর মায়ের চিঠিটাকে সামনে রেখেই অর্জুন অহনার কাছ থেকে সরে আসতে পারছে না, কিন্তু বাকি অহনার প্রতি মানে অর্জুনের কোনো ফিলিংস বা কোনো কিচ্ছু নেই। আর তাছাড়া অহনা তো অনেক আগেই অর্জুনকে ছেড়ে অলরেডি চলে গেছে, আর অহনাও অর্জুনের সেখান থেকে বেরিয়ে এসছে। ওই মাঝখানে কোথা থেকে একটা চিঠি উড়ে চলে এলো, আর সেই চিঠির দোহাই দিয়ে অহনা ব্যাপারটাকে টেনে রেখেছে, এই আর কি, আর কিছুই না। এবার অর্জুন চলে যাওয়ার পর অহনা তো সেই নাচ করছে একেবারে, বিশাল আনন্দ ওর যে আজকে গিয়ে অর্জুন বলবে আর কি গঙ্গাকে। আর মেঘনাথের কথায় এই প্রথমবার সত্যি হয়েছে। মেঘনাথ বলছে হয়েছে লাফানো, আগে শালমুড়িকে ফোন করো, দেখো আগে কথাটা বলছে কিনা, তারপরে নেচো। এই বলে মেঘনাথ তো এক সাইড হয়ে গেছে। তো অহনা দেখছে না শালমুড়িকে তো ফোন করতে হবে, সঙ্গে সঙ্গে ফোন লাগিয়েছে। অর্জুন এবার বাইক নিয়ে আস্তে আস্তে একটা জায়গায় দাঁড়িয়েছে মন্দিরের সামনে, আর খুব ভাবছে ব্যাপারটা নিয়ে, অহনার বলা কথাগুলো নিয়ে। আর গঙ্গাকে কিভাবে বলবে, বলছে গঙ্গাকে তো বলতেই হবে, এবার সময় এসে গেছে, কিন্তু কিভাবে বলবে, খুব প্র্যাকটিস করছে, কিন্তু বলছে না না না, ধুর ধুর, এইভাবে হয় নাকি, না না এইভাবে বলা যাবে না। তারপরে কল্পনা করছে গঙ্গা ওর সামনে এসেছে আর গঙ্গাকেও কথাগুলো বলছে, দিয়ে গঙ্গার তো মনটা খারাপ, দিয়ে বলছে না না না, এইভাবে বলা যাবে না, মেয়েটা কষ্ট পাবে, কিন্তু কিছু তো একটা করতেই হবে, এরকমভাবে খুব ভাবছে ব্যাপারটা নিয়ে। এদিকে পিয়ালি এসছে গঙ্গার কাছে, বলছে কি রে তুই বোতলটা নিচে নিলি, আবার টেবিলে রেখে চলে এলি, কোন ধ্যানে থাকিস বলতো আজকাল। তো বলছে আর বলিস না স্যার, যখন থেকে আমাকে জড়িয়ে ধরেছে না, আমি আর কিচ্ছু ভাবতে পারছি না, ওটাই ঘুরছে মাথার মধ্যে। কাউকে ভালোবাসলে বোধহয় এরকমই হয়, তাই না? পিয়ালি বলছে হ্যাঁ রে, কাউকে যখন ভালোবাসবি না, তখন শয়নে স্বপনে সব সময় তোর আশেপাশে মনে হবে যেন সেই আছে, এরকমটাই হয়। তো এইভাবে কথাবার্তা বলছে। তো পিয়ালি বলছে শোন, তুই এক কাজ কর, তুই তোর স্যারকে বল এবার ঘর পাল্টাতে। বলে ঘর পাল্টাতে মানে? বলে হ্যাঁ, আর কতদিন আলাদা আলাদা থাকবি, আমার তো মনে হচ্ছে যে তোর স্যারও তোকে একটু একটু করে ভালোবাসতে শুরু করেছে। বলছে কি বলছিস, আমি বলবো ঘর পাল্টাতে? বাট এটা কখনো হয়? তুই তুই যা, এখন তুই যা। বলছে দেখ না একবার স্যার কোথায় গেছে, না তো দেরি হচ্ছে কেন, একবার দেখ না। এই বলে পিয়ালিকে পাঠিয়ে দেয়। আর গঙ্গা বলছে এই সব কথা নিজে মুখে বলা যায় নাকি, যদি স্যার বলেন ঘর পাল্টাতে তাহলে ঠিক আছে, নিজে নিজে বলা যায়, নিজে নিজেই বলছে। আর এদিকে এবার অর্জুন মানে গঙ্গা ঘুমোচ্ছে, প্রায় ভোর ভোর হয়ে গেছে, ও বসে বসেই ঘুমোচ্ছে আর স্বপ্ন দেখছে যে মেলায় গেছে, সেখানে তার মা বাবা হারিয়ে গেছে, আর ও মা বাবাকে খুঁজে পাচ্ছে না। ও তো আর ওর মা বাবাকে দেখেনি, তাই স্বপ্নেও দেখতে পাচ্ছে না, আর ও তখন খুব ছোট। আর এই স্বপ্নটা যখন ভেঙেছে, গঙ্গা কাঁদতে শুরু করে দিয়েছে মা মা করে, যে আমার মা বাবাকে আমাকে তো খুঁজতে হবে, আমাকে স্যারকে এক্ষুনি বলতে হবে, স্যারের কাছে এক্ষুনি যেতে হবে। ওদিকে অর্জুন চলে আসছে গঙ্গার কাছে কথাটা বলবে বলে। এবার গঙ্গার ঘরের সামনে এসে দেখছি কি ব্যাপার, ঘরটা এরকম খোলা, আলো জ্বলছে, ভোর হতে চললো, ও ঘুমোয়নি নাকি। এই বলে ভেতরে দেখতে যাচ্ছে, তখন গঙ্গা ছুটে আসছে, তখন ধাক্কা লাগে। বলছে স্যার স্যার, ও তো কাঁদছে, মানে একদম কেমন একটা লাগছে গঙ্গাকে। বলছে কি হয়েছে গঙ্গা, কি হয়েছে, কাঁদছো কেন? বলছে স্যার, আমি আপনার কাছেই যাচ্ছিলাম ছুটে, আপনি এসছেন কিনা। তো আমি আসলে না একটা খুব খারাপ স্বপ্ন দেখলাম, আমি খুব ছোট, মা বাবার সাথে মেলায় ঘুরতে গেছি, কিন্তু ঘুরতে গিয়ে আমি সেখানে হারিয়ে গেছি, মা বাবাকে খুঁজে পাচ্ছি না স্যার। আমি আমি তো আর মা বাবাকে দেখিনি, আমার মা বাবাকে স্যার আমাকে জানতেই হবে। স্যার করজোরে অনুরোধ করছে স্যার, আপনি আমার মা বাবাকে, মানে আপনি তো আমার পাশে থেকেছেন, তাই আমি এত বড় যুদ্ধটা, একটা মেটে গঙ্গার মেয়ে যে পুলিশ হলো, এই যাত্রাটা তো কম কঠিন ছিল না, তো আপনি পাশে ছিলেন বলে আমি এটা জয় করতে পেরেছি। আপনি এই যাত্রা তো আমার পাশে থাকবেন স্যার, কারণ আমি এটা ছাড়া, আপনাকে ছাড়া আর কাকে বলবো বলুন, আমি মা বাবাকে একা খুঁজতে পারবো না স্যার আপনি আমার পাশে না থাকলে। আপনি এইবারটা আমার পাশে থাকবেন স্যার, বলুন না স্যার। এবার তো অর্জুন দ্বন্দ্বে পড়ে যায়, আর বাইরে থেকে কিন্তু শালমলি সবটা শুনছে, কারণ ওকে নজর রাখতে বলেছে। তো অর্জুন বলছে যে এবার কি করি আমি, সরি অহনা, ও যেভাবে বললো, মানে ওর এই সিচুয়েশানে আমাকে পাশে থাকতেই হবে, আমার আরেকটু সময় লাগবে। তখন গঙ্গাকে বলছে আমি আছি গঙ্গা, আমি তোমার পাশে আছি, তোমার মা বাবাকে খুঁজতে হবে তো, যাও তুমি এখন চিন্তা করো না, তুমি ঘুমিয়ে পড়ো। এই বলে অর্জুন চলে যায়। আর শালমুড়ি তো রেগে যায়, শালমুড়ি দূরে সরে যায়, বলছে ভাগ্যিস আমাকে লক্ষ্য রাখতে বলেছিল, আমি লক্ষ্য রেখেছিলাম, ডিভোর্সের কথা বলা তো দূর, উল্টে অর্জুন বলছে গঙ্গার সাথে থাকবে এখন, গঙ্গার মা বাবাকে খোঁজার জন্য। এদিকে অর্জুন ঘুমোচ্ছে, তখন মানে তার আগে অহনাকে তো খবর দিয়ে দিয়েছে শালমলি সব, তখন এবার ইচ্ছে করে অর্জুনকে ফোন করেছে। তো বলছে যে অর্জুন বলছে এখন ফোন করেছো, একটু চোখটা বুঝেছিলাম, বলো সামথিং ইম্পর্টেন্ট। বলছে যে হ্যাঁ ইম্পর্টেন্টই তো, আমার তো এক্সাইটমেন্টে ঘুমই আসছে না, কথাটা বললে খুব আপসেট নিশ্চয়ই গঙ্গা। বলছে না, এখনও কথাটা বলে উঠতে পারিনি, আমার একটু সময় লাগবে, আসলে ওর জীবনে আরেকটা খুব গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়ে গেছে, সেটা অবধি আমার সময় চাই। তো ওর বাবা মাকে খোঁজার ব্যাপারটা বলছে, তুমি আমাকে ভরসা করো তো, একটু সময় দাও আমাকে। বলছে অর্জুন ভরসা তো করি, কিন্তু ধৈর্য আর রাখতে পারছি না, বুঝতে পারলে। তো বলছে কিছু করার নেই অহনা,
ধৈর্য তো রাখতেই হবে। যখন আমার তোমাকে প্রয়োজন ছিল তখন তুমি আমার পাশে ছিলে না, ছিল ওই মেয়েটা। তো ওই মেয়েটার বিপদে আমাকে ওর পাশে থাকতেই হবে, সেই জন্য তোমাকে ধৈর্য তো ধরতেই হবে। এই বলে অর্জুন ফোনটা কেটে দেয়, আর অহনা রেগে গিয়ে ফোনটা ছুঁড়ে ফেলে দেয়। ওদিকে দেখা যাচ্ছে পিয়ালি এবার সারা ঘরে গঙ্গার জল দিচ্ছে, আর অর্জুন খুব সকালে ডিউটিতে বেরোচ্ছে। বলছে দাদা ভাই এত সকালে? বলছে হ্যাঁ একটু কাজ আছে। আর মনে মনে বলছে যে ওদিকে অহনাও কথাগুলো ভুল বলছে না, আর এদিকে গঙ্গাকেও আমি ফেলতে পারছি না। তো আমি পড়েছি দোটানায়, কী যে করি, এর চেয়ে ভালো অফিসেই ভালো। এই বলে অফিসে বেরিয়ে যায়। পিয়ালির বেশ সন্দেহ হয় ওর দাদাভাইকে দেখে। তো গঙ্গা বলছে স্যার কোথায় রে? বলে তো স্যার তো বেরোলেন, কিন্তু কেন জানি না আজকে একটু ওনাকে অন্য মনস্ক লাগলো। বলে হতে পারে, নিশ্চয়ই ফুলটুসিটা কিছু একটা বলেছে। ওই যে কি সব দেখাচ্ছিল না খবরে, আরে আরে ওই যে স্যার স্যার, আরে হ্যাগিং মানে হাক করাটাকে বলছে। পিয়ালির তো শুনে মাথা ঘুরে গেছে। বলে ওই জন্যই জানিস তো, তারা স্যার আসতে আমি বলছি ওকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই যা যা, আমি আমার কাজকর্ম করি, পিয়ালি বলছে। এই বলে গঙ্গা চলে যায়। এদিকে মেঘনাথের ফোন আসে, সব টাকা চাইছে ছেলেপেলেগুলো, তাই বলছে ওদের কার্ড কাজ করছে না। এদিকে মেঘনাথ বলছে এদিকে তো এরা টাকা চাইছে, টাকার জন্য গাছ, এমনি টাকা পয়সা নাই। তার মধ্যে অজয় ইয়ের বাবার কথা বলছে, অহনার বাবা এখনও মান্থলি টাকাটা পাঠায়নি, মানে মাসে মাসে টাকা ঢোকে এর কাছে। তো এবার এর কার্ডগুলো নিয়ে গেছে, এর কার্ডগুলো কাজ করে না। তো এবার বলছে অহনার বাবাকে ফোন করেছে, ফার্স্টে তো ফোনটা ধরেনি। মেঘনাথ বুঝে গেছে খেপে আছে। তারপর যখন ফোনটা রিসিভ করেছে, কী হয়েছে, কেন ফোন করেছো? বলে আমি জানি আপনি খেপে আছেন, আসলে আপনি মাসের টাকাটা, বলে টাকা ঢোকেনি তো আর ঢুকবেও না। আমি তোমার জায়গায় অন্য লোক রাখবো, তোমাকে পুষে কোনো লাভ নেই, তোমার দ্বারা কোনো কাজ হচ্ছে না। এই বলে ফোনটা কেটে দেয়। এবার তো মেঘনাথ মানে বেকায়দায় পড়ে যায়, কি করবে এবার। ওদিকে অহনা ব্যাপারটা শুনেছে। অহনা বলছে বাবা তুমি এটা কি করছো বলো তো? মানে বলছে যে টাকা দিয়ে সবাইকে কেনা যায়। বলছে মেঘনাদা কিন্তু তোমার ভেতরে অনেক সিক্রেট জানে। বলছে তাতে কী হয়েছে, টাকা দিয়ে সবার মুখ বন্ধ করা যায়। বলে সত্যিই তাই? আর সে যদি অর্জুন ব্যানার্জির মতো কেউ আসে তদন্ত করতে, তখন তুমি কি করবে? এভাবে বলছে। মেঘনাথ এবার গঙ্গাকে বিপদে ফেলবে, কারণ ওর জন্য এই টাকা পয়সাটা বন্ধ হচ্ছে। তো এবার গঙ্গাকে থানাতে ডেকে পাঠিয়েছে। বলছে মাদক দ্রব্যের মানে মাদক দ্রব্যটা ধরলো না এর আগে, সেরকম কেস দিয়ে ওকে বিপদে ফেলবে। এবার ও গঙ্গা যাত্রা করাবে নাকি। তো থানাতে এসেছে, এসে বলছে গঙ্গা শোনো, একটা কেস এসছে বুঝলে, ওই ডিঙি খোলা না কি জায়গাটা আছে ওইখানটাতে। তো মাদকদ্রব্য ধরতে হবে, জায়গাটা কিন্তু খুব রিস্কি, কাজটাও খুব রিস্কি। তো বলছে তুমি অশোককে নিয়ে চলে যাও। এবার আরেকজন বলছে স্যার অশোককে নিয়ে কী করে যাবে, আমি তো মার্ডার কেসটা সলভ করতে যাবো, ওই অশোককে নিয়ে। বলে বাবা তাহলে কি করি আমি, তাহলে তো থানা ফাঁকাও রাখা যাবে না, শুধু তো প্রীতম থাকবে থানাতে, কি করি তাহলে এবার বুঝতে তো পারছি না। আচ্ছা গঙ্গা ছেড়ে দাও, তোমাকে যেতে হবে না। গঙ্গা বলছে না না স্যার আমি যাবো, আমি পারবো, মাদকদ্রব্য ওটা ছেড়ে দেওয়াটাও তো ঠিক হবে না, আমি যাব। তো বলছে তুমি পারবে একা, কিন্তু ওটা কিন্তু খুব রিস্কি, আমি তোমাকে একা ছাড়তে পারবো না, চিন্তা হবে। বলে না স্যার আমি পারবো, আমি একাই সবাইকে ধরবো, আপনি চিন্তা করবেন না। বলে তাহলে কিন্তু ফোন করে অবশ্যই জানাবে কিন্তু, হ্যাঁ নিজে নিজে পাকাও মারবে না। গঙ্গা মনে মনে বলছে দারোগাবাবু নিশ্চয়ই খুব ভয় পেয়েছে, ওই জন্য আমার এত কদর করছে, কিন্তু ও তো আর জানে না এটা ওর জন্য পাতা একটা ফাঁদ। তো গঙ্গা বেরিয়ে পড়ে। মেঘনা তো হাসছে, মনে মনে বলছে যাও গঙ্গা যাও, এবার কে কার জালে ধরা পড়বে এবার বুঝতে পারবে। তো গঙ্গা সেই স্পটে পৌঁছেও গেছে একাই। গঙ্গা ভাবছে যে ওখানে কেউ নেই, কিন্তু গঙ্গাকে অলরেডি গুন্ডাগুলো ফলো করছে লুকিয়ে লুকিয়ে, গঙ্গার আগে পিছনে ডানে বায়ে সব দিকে ওরা ফলো করছে গঙ্গাকে। তো এবার গঙ্গা বলছে এখানে তো কিছু দেখতে পাচ্ছি না, যাই নদীর পাড়ের দিকে যেতে হবে। তো চলে যায় ওদিকে। আর এরা এবার বেরিয়ে এসছে যে ওরা গঙ্গা ঢুকে পড়েছে। বলছে এবার পজিশন নে, একে ধরবে, এবার ফাঁদে ফেলবে, এটা তো ফাঁদ একটা গঙ্গার জন্য। এবার ওরা এমনভাবে পজিশন নিয়েছে যে মানে বোঝাচ্ছে গঙ্গাকে আমরা নেশার জিনিস পাচার করছি। গঙ্গাও মনে মনে বলছে এই যে এরা এখানে আছে, ভয় পাস না গঙ্গা, স্যার তোর সাথে আছে, চিন্তা করিস না। এই বলে গঙ্গা একদম ঢুকে পড়েছে, এই তোরা কি করছিস সেখানে। এই বলে একটা ছেলে মারতে গেলে গঙ্গাও কিন্তু ভালোই বেশ ফাইট করছে, কিন্তু গঙ্গাকে পেছন থেকে রড দিয়ে মেরে দেয়, আর গঙ্গা হয়ে যায় সঙ্গে সঙ্গে অজ্ঞান। তখন করেছে মেঘনাথকে ফোন, যে মেয়েটাকে একদম পাগে পেয়ে গেছি, চিন্তা নেই, একদম রড দিয়ে মেরেছি মাথায়, অজ্ঞান হয়ে গেছে। তো বলছে ঠিক আছে, ওকে একটা জল ভর্তি ড্রামে ভর, আর সেই ড্রামটা নিয়ে মাঝ নদীতে ফেলে দে, এবার বলে মেঘনাথ অর্ডার দিয়ে দেয়। এবার তোরা মেঘনাথের কথা অনুযায়ী ওই জল ভর্তি ড্রামের মধ্যে ভরে দিয়েছে গঙ্গাকে। গঙ্গা তো অজ্ঞান ও হাবুডুবু খাচ্ছে। এবার ঢাকনা দিয়েছে লাগিয়ে, দম বন্ধ করে মারবে ওকে। এবার নৌকার মধ্যে তুলেছে, মাঝ নদীতে গিয়ে ফেলবে। আর একটা মাঝি বসে আছে, দেখা যাচ্ছে মাঝি আর কেউ নয়, স্বয়ং এসিপি অর্জুন চ্যাটার্জি। তো বলছে এই মাঝি চল চল মাঝ নদীতে নিয়ে চল নৌকাকে। সে আর কথা শোনে না, বলে এই কী হলো কী হলো, শুনছিস না কেন, ওর কাছে এসেছে। তো মাঝি কিছুক্ষণ চুপ থাকার পর বলছে দাঁড়া, অ্যাকশন তো এখনো বাকি আছে। এই বলে ঘুরে একদম দেড় দানাদন মারছে সব কটাকে। বলে এই তুই কে তুই কে, বলে তোদের জম, ক্রিমিনালদের জম, এসিপি অর্জুন চ্যাটার্জি। সবাই তো দেখে অবাক। তো এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো আজকের পর্বের শেষটুকু দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো আগামী দিনের পর্বটা কীরকম হতে চলেছে, ইন্টারেস্টিং কতটা, তাই না? তো অপেক্ষায় থাকবে সবাই। আজকের রিভিউ ভালো লেগে থাকলে লাইক কমেন্টে জানাবেন, আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো সবাই, টাটা।